বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। মানে বাংলা ভাষাটা আমাদের কিভাবে আসলো, আমরা তো এতক্ষণ বাংলা ভাষা নিয়ে আলোচনা করলাম, এই জন্যই বললাম যে আগে আমাদের বাংলা ভাষা কিভাবে আসলো এটা আমাদের জানা উচিত। এখন আপনারা ফিডব্যাক দেন যে ক্লাস কি বোরিং না, মানে কিছু শিখছেন বা কিছু জানছেন। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে আপনি অনেক বিষয় জানেন, এখানে যখন ঢুকবেন তখন মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আমি কিছু জানি না, তাহলে কিছু শিখবেন। আর যতই আপনার জানা থাকুক, ওইটা যখন আবার শুনবেন বা দেখবেন লিখবেন, ওইটা আবার রিভিশন হবে, ওইটা আরো সুন্দর করে করতে পারেন। এখন বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে? যে কোনো একটা জাতি বা ভাষা তো ধাপে ধাপে আস্তে আস্তে এগোচ্ছে। অস্ট্রিক থেকে, অস্ট্রিক হচ্ছে জাতি। তাহলে প্রথমেই দেখেন যে বাঙালির জাতি কোন জাতি থেকে উৎপত্তি হয়েছে, প্রথম প্রশ্ন। এটা আমরা আগের দিন যে সাধারণ জ্ঞানের ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে ছিল যে বাঙালি তো সংকর জাতি হিসেবে সে পরিচিত, কিন্তু সে গঠিত হয়েছে অস্ট্রিক থেকে। তাহলে বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। এখানে আবার কিছু কনফিউশন আছে, ভাষা বলুক বা জাতি বলুক, ঠিক আছে, এটা আপনারা অনেক সময় কনফিউশন লেগেই যাবে, তখন অস্ট্রিক দিবেন। যদি অপশনে অস্ট্রিক থাকে তাহলে অস্ট্রিক দিবেন। তাহলে আমরা পেলাম বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। বাংলার যে আদিম অধিবাসী তাদের ভাষা ছিল অস্ট্রিক। বা আপনি আমরা যেহেতু বলা হয় না যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাঙালি জাতি, বাংলার থেকে বাঙালি জাতি, তাহলে এই অস্ট্রিক যে ভাষাটা ছিল ওই সেই জাতিদেরও অস্ট্রিক জাতি হিসেবে সম্বোধন করা হয়, আমাদের যেমন বাঙালি। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে আমরা চলে যাই যে বাংলা ভাষা আসলে ধাপে ধাপে কিভাবে এসেছে। যে ইন্দো ইউরোপীয় যে ভাষা, সেই ভাষা থেকে এসেছে। এর শাখা প্রশাখা অনেক, আমরা সংক্ষেপে জাস্ট শিখবো, আমাদের অত কিছু মাথায় রাখার দরকার নেই, আমরা তো জাস্ট যেটা টু দা পয়েন্ট ওইটা শিখবো। সেটা লিখেন যে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয়, কেন্তম বা সপ্তম। কেন্তম কেন্তম ইন্দো ইউরোপীয় লিখলে হবে। ও সরি, লিখি কেন, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। তাহলে আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা ধাপে ধাপে কোথা থেকে শুরু হয়েছে? যে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় কোন অঞ্চলের ভাষা ছিল? যে আমাদের যে উপমহাদেশ, উপমহাদেশ বলতে কি বুঝি? যে এশিয়া মহাদেশ আপনি বলতে পারেন, বা মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে, যে আমরা স্বাভাবিকভাবে ধরলাম যে ভারত, পাকিস্তান, চীন, হ্যাঁ, মানে ইউরোপের কিছু অংশ, মধ্যপ্রাচ্যের কিছু অংশ, এই যে এরিয়া, সেই এরিয়ারই আমাদের যে ভাষা ছিল ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী, সেইখান থেকে ধাপে ধাপে বাংলা ভাষার উৎপত্তি। এখন এই ইন্দো ইউরোপীয় দুটি শাখা বা যেটাই বলেন সেটা কেন্তু এবং শতম। আমাদের এই কাজই এই শতম। এই শতম থেকে বাংলা ভাষা সহ অন্যান্য ভাষাগুলো এসেছে। আর কেন্তুমের মধ্যে অনেকগুলো রয়েছে, আসলে বোর্ডে ছোট জায়গা হয়ে গেছে। এখন এই শতমের মধ্যে কিভাবে আসলো আমরা টু দা পয়েন্ট আলোচনা করব, কয়েকটা স্টেপ আমরা গ্যাপ রেখে যাব। ঠিক আছে, আমরা লিখি যে আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য। এটা আসলে বুঝতে গেলে একটু ক্রিটিক্যাল, মাথার করতে যায়। প্রথমে লেখেন যে প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, মানে যেখান থেকে আমাদের বাংলা উৎপত্তি, আমি শুধু সেই লাইনটাই যাচ্ছি। ঠিক আছে, এখন এই প্রাচীন ভারতীয় আর্যের পরে কি কি আসছে? প্রাচীন প্রাচ্য দিতে পারেন, এরপর আসছে প্রাচীন প্রাচ্য, প্রাচীন প্রাচ্য। এই প্রাচীন ভারতীয় আর্য যখন গঠিত হলো বা যে ভাষাটা আসলো, এর সাথে আরো কয়েকটা ভাষা এসেছিল, সেটা বৈদিক এবং সংস্কৃতি। বৈদিক বা সংস্কৃতি
সংস্কৃত, বৈদিক বা সংস্কৃত। যে প্রাচীন ভারতীয় আর্য যখন হলো তখন বৈদিক বা সংস্কৃত ভাষাও এসেছিল। এখন আমাদের যে প্রাচীন প্রাচ্য যে বিষয়টি পেলাম, এর এই শাখা থেকে কি 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 আসছিল? গৌড়ীয় প্রাকৃত। দেখো, গৌড় প্রাকৃত, গৌড়ী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত। না, বাংলা ভাষাটা জাস্ট কোনখান থেকে আসছে আমরা ওইটা ধাপে ধাপে যাচ্ছি। এর শাখা পোশাকে আমাদের এত জানতে গেলে মাথার উপর দিয়ে যাবে। তাহলে গৌড়ী প্রাকৃত, এই গৌড়ী প্রাকৃত যখন আসলো, এর সাথে কিন্তু আবার মাধবী প্রাকৃতও আছে। ঠিক আছে, এর সাথে আরেকটু লেখেন যে এই ধাপে মাধবী প্রাকৃত আছে। মাগধী, মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত কি কারণে লাগবে আমরা আসবো, এই জন্য রাখলাম যে এই গৌড়ীয় প্রাকৃত যে স্টেপে আসলো, মাগধী, মাগধী ময়াকার গ ধয় দীর্ঘী, মাগধী সেই স্টেজে আসলো, সেই ধাপে আসলো একই সময়। ঠিক আছে, এরপরে আমরা উপরে চলে যাচ্ছি, এটা মুছে দিলাম। মাগধী, ওকে। এরপরে গৌড়ীয় প্রাকৃত থেকে কি আসলো? আমরা তো এখানে গৌড়ীয় প্রাকৃত বললাম, তাহলে আমরা লিখি যে গৌড়ী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত যেহেতু পেলাম, এইখান থেকে আবার আসতেছে গৌড়ী অপভ্রংশ, গৌড়ী অপভ্রংশ, গৌড়ী অপভ্রংশ। এটা হচ্ছে প্রতিটা ভাষার যে স্টেপ বাই স্টেপ যে নামকরণ, যে এক এক সময় এক একটা নামকরণ ছিল, সেটাই হচ্ছে। তাহলে গৌড়ী প্রাকৃত থেকে পেলাম, হ্যাঁ, গৌড়ী অপভ্রংশ। এবার এই গৌড়ী অপভ্রংশ থেকে আমরা কি পেলাম? বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী। এই গৌড়ী অপভ্রংশ থেকে আমরা পেলাম বঙ্গ কামরূপী। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা বাংলা ভাষা চলে আসলাম। এরপরে আমরা পাচ্ছি বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। তাহলে বোঝা গেল যে স্টেপ বাই স্টেপ কিভাবে আসছে। প্রশ্নে এরকম আসতে পারে, এই যে মাধবী প্রাকৃত লেখছি না, এইখানে কনফিউশনের দুইটা বিষয় আছে, এটা ক্লিয়ার করি। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ী প্রাকৃত থেকে। কনফিউশনটা ক্লিয়ার হয়। মাগধী প্রাকৃত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ী প্রাকৃত থেকে। এরপরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়। এখানে কনফিউশনটা কি ক্লিয়ার হলো? তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যদি বলা হয় প্রশ্নে, তাহলে গৌড়ী প্রাকৃত থেকে। আর যদি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বলা হয়, তাহলে মাগধী প্রাকৃত থেকে। এখন এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমরা লিখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তি কত সালে বা কোন শতকে? সপ্তম শতাব্দীতে, সপ্তম শতাব্দীতে, সপ্তম শতাব্দীতে, শতাব্দী। শহীদুল্লাহর মতে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতকে? সপ্তম শতাব্দীতে। এই সপ্তম শতাব্দী বলতে কি বোঝায়? 601 থেকে 700, এই যে সময়কাল, এটাই হচ্ছে সপ্তম শতাব্দী।
ঠিক আছে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নবম শতাব্দীতে, নবম শতাব্দী, নবম শতাব্দী। এর সময়কাল আমরা এইভাবে মনে রাখতে পারি 901 থেকে 1000, 901 থেকে 1000। এখন বলেন যে আমরা কোন শতকে বসবাস করি? কেন একবিংশ? 2001 থেকে 2100 পর্যন্ত একবিংশ শতাব্দী। এটা কনসেপ্টটা ক্লিয়ার করবেন, এটা কিন্তু এলোমেলো হয়ে যায়। মানে যে বিষয়গুলো আপনাদের শিখাচ্ছি আমি হচ্ছে থেকে শিখছি, এই বিষয়গুলো আমার জানতে অনেক সময় লাগছে, সেটা আপনারা এই যে 2-4 মিনিটে আপনি জেনে যাচ্ছেন। তাহলে মোটামুটি এই পর্যন্ত কি আমাদের ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকটা বিষয় দেখি যে একটা প্রশ্ন কিন্তু এসে থাকে। আমরা তো আলোচনা করলাম কি শতম শাখা নিয়ে, ইন্দো ইউরোপীয় শতম শাখা নিয়ে। প্রথমে আপনি দেখেন যে শতম শাখা নিয়ে। এখন একটি প্রশ্ন 43তম বিসিএস এ এসেছে যে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? এটা লেখেন। হ্যাঁ, কৃত্তিক এবং তুখারিক লেখেন। প্রশ্নটা হচ্ছে কেন্তুম, হ্যাঁ, কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কৃত্তিক ও তুখারিক। এগুলো আসলে বোঝার কিছু নাই, এগুলো টানা মুখস্থ। ঠিক আছে, যে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক, তুখারিক। এটা সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন। এখন আরেকটা প্রশ্ন করি, বলেন খাতা দেখে যে ইন্দো ইউরোপীয় কয়টা শাখা ছিল? কি কি ছিল? কিন্তু এবং শতম। ওকে, এরপরে আমাদের মোটামুটি অংশ শেষ। এরপর আমরা চলে যাই বাংলা লিপি। না, এটাই শেষ না, বাংলা লিপি শেষ। এটা হলে না, বাংলা লিপি শেষ। 1 মিনিট লাগবে, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, যে বাংলা লিপি, এই বাংলা লিপিটার উৎপত্তি আমরা জানি। লেখেন এর সংক্ষেপে যে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। বাংলা লিপি, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। এখন প্রশ্ন আসছে যে বাংলা ভাষার নিজস্ব লিপিকে কি বলা হয়? ব্রাহ্মী লিপি, মণিপুরী লিপি, বাংলা লিপি না কুটিল লিপি? কেন কুটিল লিপি? বাংলার নিজস্ব লিপি কি? বাংলার নিজস্ব লিপি তো বাংলা লিপি, বাংলার নিজস্ব, নিজেই বাংলা লিপি। কিন্তু বাংলা লিপির যে ধারাবাহিকতা এসেছে সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। ঠিক আছে, তাহলে এই কি প্রশ্ন এসেছে যে বাংলা লিপির উৎস বা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। বোঝা গেছে আমাদের? না, ব্রাহ্মী এটা কি দ্বারা? এই যে ক্ষীয়, এটা কি দ্বারা গঠিত? ক প্লাস স। আমি বলি লেখার, আমি বোঝাই দিচ্ছি। এটা যদি লেখা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে এইভাবে ভাঙলে হচ্ছে বোঝা যায়। এটা হচ্ছে অক্ষর বিন্যাস বলে। ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, অক্ষর বিন্যাস। তাহলে ক প্লাস স যদি আমরা একসাথে যোগ করি, যারা কম্পিউটার কাজ করে এটা লাগবে, যে তখন হচ্ছে ক্ষীয় হবে, ক্ষীয়, ক্ষীয়। আর এই যে, ঠিক আছে, এটা হচ্ছে কি? ব্রাহ্মণ। এটা আরেকটা বিষয় শিখে রাখি, ব্রাহ্মী এবং ব্রাহ্মণ। ব্রাহ্মী কি আসতেছে? ব্রাহ্মী ক প্লাস স, আর ব্রাহ্মণ হ প্লাস ম। উচ্চারণটা ফলো করবেন, উচ্চারণ ব্রাহ্মণ, হ আসতেছে, ম আসতেছে। এটা হচ্ছে মনে রাখার বিষয়। তাহলে দেখেন, আপনি যদি ক্লাস না করেন তাহলে এই ছোটখাটো বিষয়গুলো জানবেন। তাহলে এটা অনেকে বুঝতে পারে যারা সিনিয়র আছে যে আমরা অনেক কিছু জানি, কিন্তু আসলে জানার শেষ নেই। ঠিক আছে, তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে এ পর্যন্তই। এই